আইবির ৬১তম কনভেনশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। ১৭ কোটি মানুষ আমরা নিজেরাই করতে পারবো এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি। ৭ই মার্চ ১৯৭১ সাল জাতির পিতা সেই ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না, তা আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি। কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কি কাজে লাগে? আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে দিতে হতো, সংযুক্ত থাকতে হতো, এখন আর তা লাগে না। আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি। এমনকি আমাদের সেই গভীর সমুদ্র, আমরা যে গভীর সমুদ্র সীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে পারছি। আর দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে, আরও বেশি সেবা দিতে পারবে। তাই সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি জানি না। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না। হ্যাঁ, বানানোর সময় একটা খরচ আছে, পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ, সে খরচটা কমে যায়। আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সাহায্য পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চলেন কেন? তাদের তো গরু গাড়িতে চলা উচিত, তাদের গরু গাড়িতে চলা উচিত, অথবা পায়ে হাঁটা উচিত। তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি দিয়েই এসছে। প্লেনে চলেন কেন? জাহাজে করে যান সব জায়গায়। আমি মেট্রো রেলের কথা আমি শুনলাম, বলে ফেলেন এটা আর কি প্রয়োজন, ওটা নাকি শব্দ দূষণ হবে, এটা আসলে সেটা হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না, স্টেশন করলে নাকি বাইরের থেকে আজে বাজে লোক ঢুকবে। তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেট দিয়ে তালাবন্ধ করা? তা তো না, চারিদিকে এটা তো উন্মুক্ত, যে কেউ ঢুকতে পারে, আসতে পারে, যেতে পারে। আর শুধু এটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না, এটা যে স্টেশন হবে, হবার পরে দেখবেন কি স্টেশন আমি করছি। অবশ্য তারপর আবার ছাত্ররা খুব খুশি মনেই নিচে গিয়ে মানে এটাকে গ্রহণ করেছে। আমি ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে কিন্তু আমাদের প্রকৌশলীদের আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি প্রতিটি ক্ষেত্র বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি, সেখানেও কিন্তু, কারণ আমরা আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সংবিধানের ১৩ অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন, সেখানে কিন্তু সরকারি, সমবায় এবং বেসরকারি খাত, এই তিনটি খাতকেই কিন্তু তিনি সমান মানে মর্যাদা দিয়েছেন। শুধু তাই না, যুদ্ধের পরে যে সমস্ত কলকারখানা যা কিছু পরিত্যক্ত ছিল পাকিস্তানি মালিকদের দ্বারা, সেগুলি তিনি জাতীয়করণ করেছিলেন। পরবর্তীতে যারা আমাদের দেশে আমাদের নাগরিকত্ব নিয়েছিলেন সেগুলি এবং অন্যান্য কলকারখানা বেসরকারি খাতে উন্মুক্ত করবারও নির্দেশনা তিনি দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা কার্যকর করে যেতে পারেননি। সরকারি কিছু থাকবে, কারণ সবসময় কিছু নিয়ন্ত্রণ করার জন্য লাগে, কিন্তু বেশিরভাগ বেসরকারি। আমি কিন্তু বেসরকারি খাতটাই উন্মুক্ত করে দিয়েছি। কাজে সেখানে যারা কাজ করে না, আমি যা শুনলাম যে তাদের চাকরি নিয়ে সমস্যা ইত্যাদি, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী একই অবস্থা। তারপর আমরা এটা আলোচনা করে দেখব যে কি ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা, কারণ বেসরকারি খাতে চাকরি করলে কিন্তু অনেক সুযোগ সুবিধাও বেশি, বেতন ভাতাও বেশি, সেটাও বেশি। আর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়ার জন্য এই বেসরকারি খাতে বা সহ উদ্যোক্তা অথবা আমাদের সেই একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা সকলেই কোনো সরকারি চাকরি করে না, আমরা কিন্তু ওই সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই সার্বজনীন পেনশন স্কিমে যখন আপনারা যুক্ত হবেন, তখন ওই পেনশন পেলাম না সেটা চিন্তা করতে হবে না, কারণ একটা সময় পর ওই পেনশনের টাকা আপনি উত্তোলন করতে পারবেন, নিজের জীবন জীবিকা চালাতে পারবেন। এখানে খুব ভালোভাবে আমরা ৪-৫টা ধাপে দিয়ে দিচ্ছি। প্রবাসীদের জন্য, যারা প্রবাসে কাজ করে তাদের জন্য
আমাদের নিম্নবিত্তদের জন্য, স্বল্প বেতনভোগী যারা তারা, উচ্চবিত্ত সকলের জন্য কিন্তু এটা করা হয়েছে। কাজে তখন